আজ আমরা পড়ব তড়িৎ অবিশ্লেষ্য দ্রবণ। আর দ্রবণ কাকে বলে? আমরা জানি দুই বা ততোধিক তরল, গ্যাসীয় বা কঠিন পদার্থের সমসত্ব মিশ্রণ, যাদের উপাদানের আপেক্ষিক ভর একটা নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত বৃদ্ধি করা যায়, তাকে বলা হয় দ্রবণ। আচ্ছা, এই দ্রবণের দুটো অংশ, এক হচ্ছে দ্রাবক আর হচ্ছে দ্রাবক। দ্রবণে যেটা বেশি পরিমাণে থাকে সেটা হচ্ছে দ্রাবক, আর যেটা কম পরিমাণে থাকে সেটা হচ্ছে দ্রাবক। তাহলে দ্রাবক কণাগুলো দ্রাবকের মধ্যে দ্রবীভূত থাকে। তাহলে আমরা পাচ্ছি কি দ্রবণ সমান দ্রাবক আর দ্রাবক, যেখানে দ্রাবক বেশি পরিমাণে থাকে এবং দ্রাবক কম পরিমাণে থাকে। তাহলে দ্রাবক কণা, ধরো একটা পাত্র দিলাম, এখানে এতটা হচ্ছে দ্রাবক কণা, বিশুদ্ধ জল নিলাম, এতে আমরা চিনি মিশালাম। চিনির কণাগুলো এভাবে থাকবে। তাহলে বিশুদ্ধ জল হচ্ছে দ্রাবক আর চিনি হচ্ছে এখানে দ্রাবক। তাহলে জলের মধ্যে চিনির কণাগুলি দ্রবীভূত অবস্থায় থাকে। এরকম সমসত্ব মিশ্রণকে আমরা বলছি দ্রবণ। দ্রবণের গাঢ়ত্ব, দ্রবণের গাঢ়ত্ব আমরা কয়েকটা পদ্ধতিতে মাপতে পারি, যেমন হচ্ছে মোলারিটি। মোলারিটি কাকে বলে? 1000 সিসি দ্রবণে কোন দ্রাবের 1 গ্রাম মোল দ্রবীভূত থাকলে তাকে 1 মোলার দ্রবণ বলে। অর্থাৎ 1 লিটার দ্রবণে কোন দ্রাবের 1 গ্রাম মোল দ্রবীভূত থাকলে তাকে 1 মোলার দ্রবণ বলে। আচ্ছা, এবার আসি এই মোলার মাত্রা সিএম ইকুয়াল টু ডব্লিউ বাই এমভি আকারে প্রকাশ করা যায়। ডব্লিউ হচ্ছে কি দ্রাবের ভর, ভি হচ্ছে দ্রবণের আয়তন, এম হলো দ্রাবের আণবিক ভর। এম এখানে দ্রাবের আণবিক ভর, ডব্লিউ হচ্ছে দ্রাবের ভর আর ভি হচ্ছে দ্রবণের আয়তন। এভাবে আমরা মোলারিটিকে লিখতে পারি। এবারে আসবো আমরা মোলালিটি। মোলালিটি কি? 1000 গ্রাম
দ্রাবকে 1000 গ্রাম দ্রাবকে কোনো দ্রাবের 1 গ্রাম মোল দ্রাবক দ্রবীভূত থাকলে তার মাত্রাকে 1 মোলাল বলা হয়। এখানে এম হচ্ছে মোলালিটি ইকুয়াল টু W into 1000 by W2 into M2, W1 into 1000 by W2 into M2। W2 হচ্ছে M হচ্ছে মোলালিটি, W2 হচ্ছে দ্রাবের ভর ইন্টু 1000 বাই W1 ইন্টু M2, W1 হচ্ছে দ্রাবকের ভর আর M2 হলো দ্রাবের আণবিক ভর, হচ্ছে মোলালিটি। ইহা উষ্ণতা নিরপেক্ষ। উষ্ণতা দেখো কেন, উষ্ণতা পরিবর্তনের সাথে সাথে ভরের কোনো পরিবর্তন হয় না। এখানে দেখো দ্রাবের ভর, দ্রাবকের ভর, দ্রাবের আণবিক ভর, ভরের উষ্ণতার উপর নির্ভরশীল নয়। সেজন্য এই নামের মোলালিটি, দ্রবণের গাঢ়ত্ব মোলালিটি, উষ্ণতা নিরপেক্ষ। এবার আসছি আমরা মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ কাকে বলে? কোনো দ্রবণে উপস্থিত দ্রাব এবং দ্রাবকের মিশ্রণকে আমরা দ্রবণ বলছি। তো দ্রাবের মোল সংখ্যা ভাগ ওই দ্রবণে উপস্থিত দ্রাব এবং দ্রাবকের মোট মোল সংখ্যার সমষ্টিকে বলা হয় তার মোল ভগ্নাংশ। এ আর বি মিক্স করা যদি হয় তাহলে Na মোল এ প্লাস Nb মোল বি
তাহলে কোনো নির্দিষ্ট মিশ্রণে Na মোল A ও Nb মোল B যুক্ত করলাম। মোট মোল সংখ্যা হলো কত? Na প্লাস Nb। A উপাদানের মোল ভগ্নাংশ X এ ইকুয়াল টু হবে Na বাই Na প্লাস Nb। B উপাদানের মোল ভগ্নাংশ হবে XB ইকুয়াল টু Nb বাই Na প্লাস Nb। এখন দেখো তোমরা XA প্লাস XB ইজ ইকুয়াল টু কি হবে? Na বাই Na প্লাস Nb প্লাস Nb বাই Na প্লাস Nb ইকুয়াল টু দেখো Na প্লাস Nb বাই Na প্লাস Nb ইকুয়াল টু 1। অর্থাৎ XA যদি আমি বের করতে চাই, XA ইকুয়াল টু কি হবে? 1 মাইনাস XB। এবার চলে আসছি আমরা কি তরলের মধ্যে গ্যাসের দ্রাব্যতা। এই কোন তরল পদার্থের মধ্যে গ্যাস দ্রবীভূত থাকে তার সূত্র, হেনরির সূত্র দিয়ে আমরা সেগুলো ব্যাখ্যা করতে পারি। হেনরির সূত্র কি বলছে? যে একটা নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট দ্রাবকের একক আয়তনে দ্রবীভূত কোনো গ্যাসের ভর ওই গ্যাসের চাপের সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয়। তাহলে মনে করি আচ্ছা, তরলে গ্যাসের দ্রাব্যতা মনে করি m ভরের কোনো গ্যাস তরলে দ্রবীভূত আছে, যার চাপ হচ্ছে P। এখন হেনরির সূত্র অনুসারে আমরা পাচ্ছি কি m ইজ প্রপোর্শনাল টু P, অর্থাৎ m ইজ ইকুয়াল টু kH ইনটু P। এখানে kH বলছে হেনরির ধ্রুবক। তাহলে যদি আমরা সেই তরলের চাপ বাড়াই তাহলে দ্রবীভূত গ্যাসের পরিমাণ বাড়বে। আচ্ছা, এই হেনরির সূত্রের প্রয়োগ কি আমরা আছে? দেখো, ধরো জলের মধ্যে যে সমস্ত মাছ বা জীব আছে তারা জলে দ্রবীভূত অক্সিজেনকে নিয়ে শ্বাসকষ্ট চালায়। তাহলে সেই জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ নির্ভর করবে বায়ুমণ্ডলের চাপের উপর। বায়ুমণ্ডলের চাপ যত বাড়ানো হবে তত পরিমাণ অক্সিজেন দ্রবীভূত হবে। আচ্ছা, ঠান্ডা পানীয়তে আমরা কোল্ড ড্রিঙ্কস যেটা খাই, ঠান্ডা পানীয়তে কার্বন ডাই অক্সাইড প্রচন্ড চাপে দ্রবীভূত করা থাকে। তাহলে এক্ষেত্রে যত চাপ আমরা বাড়াবো সেক্ষেত্রে দ্রবীভূত গ্যাসের পরিমাণ বাড়তে থাকে। এটা হেনরির সূত্র। এবারে চলে আসবো দ্রবণের বাষ্পচাপ। ধরো একটা পাত্র নিলাম, এই পাত্রে বিশুদ্ধ দ্রাবক একটা নিলাম, বিশুদ্ধ দ্রাবক নিলাম A। এটাকে ঢাকনা দিয়ে ঢাকা দিলাম। এই যে ফাঁকা অংশে এখানে কি আছে? এখানে আছে দ্রাবক বাষ্প। এখানে আছে।
এমতো অবস্থায় যদি আমরা রেখে দিই একটা নির্দিষ্ট টেম্পারেচারে, এই দ্রাবক কণাগুলি বাষ্পীভূত হয়ে ফাঁকা অংশে চলে আসবে। আবার এখান থেকে এই কণাগুলি দ্রবণে বিশুদ্ধ দ্রাবকে মিশে যাবে, বিশুদ্ধ দ্রাবকে এটা মিশবে। এরপর এই অবস্থায় একটা নির্দিষ্ট সংখ্যক কণা এখানে থেকে থাকবে, জলীয় বাষ্প কণা। সেই কণার সংখ্যা এখানে ফিক্স থাকবে, একটা নির্দিষ্ট উষ্ণতায় যতগুলো সংখ্যক কণা উপরে উঠবে বাষ্প হয়ে যাবে, অর্থাৎ বাষ্পায়ন হবে। বাষ্পায়ন জিনিসটা কি? তরলের উপরিতল থেকে তরল কণা বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে বলা হয় বাষ্পায়ন। সেই বাষ্পায়ন চলতে থাকছে, আবার ঘনীভবনও চলছে। এই কণাগুলি তরলের সাথে মিশে যাচ্ছে, বিশুদ্ধ দ্রাবকে আবার মিশে যাচ্ছে। এইভাবে একই সাথে ঘনীভবন এবং বাষ্পায়ন একই সাথে চলছে। এমতো অবস্থায় যদি আমরা এটাকে উত্তপ্ত করি, উত্তপ্ত করলে কি হবে? উত্তপ্ত করলে কি হবে? এখান থেকে বাষ্পায়নের হারটা বাড়বে, বাষ্পায়নের হারটা বাড়বে। এখানে বাষ্পের সংখ্যা, মানে ধরো যদি আমরা বিশুদ্ধ দ্রাবকটা জল নিই, তাহলে এখানে থাকবে কি? জলীয় বাষ্প। জলীয় বাষ্প কণার সংখ্যা বৃদ্ধি পাবে উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে। উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে জলীয় বাষ্প কণার সংখ্যা বৃদ্ধি থাকবে। অ্যাজ ওয়েল অ্যাজ এখানে বাষ্প চাপও বৃদ্ধি পেতে থাকবে। এই বাষ্প চাপ বৃদ্ধি পেতে পেতে এমন এক সময় আসবে যখন বাষ্প চাপ 1 atm এর সমান হবে, 1 atm এর সমান বা তার চেয়ে বেশি হবে, তখন এই তরলটা ফুটতে থাকবে। সেই উষ্ণতাকে আমরা বলবো, তখন এটা ফুটতে থাকছে, সেই উষ্ণতাকে আমরা বলবো এই তরলের স্ফুটনাঙ্ক। এটা লেখচিত্রের সাহায্যে আমরা এটা বর্ণনা করতে পারি। এদিকে হচ্ছে বাষ্প চাপ, এদিকে হচ্ছে উষ্ণতা। তাহলে উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে বাষ্পচাপ বৃদ্ধি পাচ্ছে। বাষ্পচাপ যখন 1 atm এর সমান হলো, সেই উষ্ণতায় ওই তরলটা ফুটতে থাকে, একে বলা হয় ওই তরলের স্ফুটনাঙ্ক। এই যে বাষ্প চাপ কতটা